ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত 5 জনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ 5 জনকে গ্রেফতার করেছে। এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুটা হলো মনে হচ্ছে ওসমান হাদির ঘটনার রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে ইউনূস সরকার। ঢাকার বুকে নাকি গোপনে তৈরি হচ্ছে এমন এক বাহিনী যার নাম শুনলেই দিল্লির সাউথ ব্লকে ভূমিকম্প শুরু হয়ে যাচ্ছে। জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড 24 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা খারাপ ঠিক না। তো আমার কথা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি 24 ঘন্টায় করা যায়, আমারটা 24 ঘন্টা হবে না কেন? আপনারটা 24 ঘন্টা হবে না কেন? আপনারা যদি জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ডটাকে মাত্র 24 ঘন্টায় করতে পারেন, তাইলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে 24 ঘন্টা আইডি কার্ড বের করা যায়। আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন? সুদ খাওয়ার জন্য, ঘুষের ব্যবসা করার জন্য। জামাত, এলডিপি এবং এনসিপি কে ভেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা ধাক্কা। কিন্তু জামাত যাদেরকে নিল তার জোটে, জামাত বিএনপিকে ন্যারেটিভ তৈরি করতে দেবে না জামাতের বিরুদ্ধে, এটা হলো তাদের রাজনীতি। তো শেষ পর্যন্ত দেখা গেল যে জোটটি জামাত করলো ইসলামী জোট কিংবা সবাইকে নিয়ে, যারা ইসলামী জোট থাকবে না, এনসিপি বা এলডিপি বা সবাই থাকার কারণে এই জোটটি এখন বিএনপিকে একটা বড় রকম চমক দেখাবে এবং বিএনপিকে বড় চাপে ফেলবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যারা মেরেছে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং এই মৃত্যুর সঙ্গে জড়িত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, এই 2 জন যেদিন মেরেছে 12 ডিসেম্বর শুক্রবার দিন ওসমান হাদিকে মেরেছে, সেদিন রাতেই তারা ভারতে পালিয়ে যায় ময়মনসিংহ বর্ডার ক্রস করে। তারপর থেকে কিন্তু বাংলাদেশের জনগণ তারা ভারতকে অভিযুক্ত করতেছে এবং আওয়ামী লীগকে অভিযুক্ত করতেছে যে তাদের এই পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু ব্রেকিং নিউজ হলো যে ভারত সরকার অন্তত 5 জনকে গ্রেফতার করেছে এবং এই ফয়সাল করিম এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য রাতভর ধরে ভারত সরকার সাঁড়াশি অভিযান চালাচ্ছে এবং এই অভিযান পরিচালনার মাধ্যমে ভারত সরকার প্রমাণ করতে চায় যে তারা এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত নয় এবং খুবই গুরুত্বপূর্ণ 5 জনকে গ্রেফতার করেছে। এই সংবাদ দিয়েছেন আমাদেরকে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। তিনি লিখেছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। গুলি করছে ফয়সাল করিম আর মোটরসাইকেল চালাচ্ছিল কিন্তু আলমগীর। এই আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স, মানে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করছে ওদেরকে খুঁজে বের করার জন্য। সেই স্পেশাল টাস্ক ফোর্স, সংক্ষেপে বলে এটিএফ, তারা 28 ডিসেম্বর 5 জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করতেছে। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, সবচেয়ে বড় আসামি, যে কিনা সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করেছে এবং যে কিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে রিসিভ করেছে। এবং এই মাসুদুর রহমান বিপ্লবের আরেকটি পরিচয় হলো সেই আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী। আপনারা নিশ্চয়ই তার নাম এর শুনেছেন। আরেকজন হচ্ছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা, রাকিবুল ইসলাম মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস, এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। মানে ভারত সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে এবং সমস্ত ভারত জুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করেছে এই ভারতের স্পেশাল টাস্ক ফোর্স। আশা করি খুব শীঘ্রই ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারবে। এবং দর্শক, এই ঘটনা যে ভারত সরকারের সঙ্গে জড়িত না হোক, কিন্তু আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা অভিযোগ করতেছেন এবং তারা বলতেছেন যে এটা একটা বিশাল পরিকল্পনা। কারণ এই ফয়সাল করিম বড় চলছিল, তারপর চুন্নাই 15 দিনের মধ্যেই তিনি হাদির খুব আস্থাভাজন হয়ে উঠেন। যেদিন হাদিকে মারেন সেদিনও কিন্তু তিনি হাদির সঙ্গে করতেছিলেন, নির্বাচনী ওয়ার্ক করতেছিলেন। এবং এর 1 সপ্তাহ আগে এই ফয়সাল করিম সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে সেখানে মালয়েশিয়ার বর্ডারে দফায় দফায় মিটিং করেন। কার সঙ্গে মিটিং করেন? সিঙ্গাপুরে গিয়ে। এবং তার কাছে প্রায় 217 কোটি টাকার চেক পাওয়া গিয়েছে, ব্যাংকের চেক। ফয়সালের মতো একটা লোক, তার কাছে এত টাকার ব্যাংকের চেক কিভাবে এলো? যেই ফয়সাল করিম অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে ডাকাতি মামলায়, তাকে কে এত দ্রুততম সময় জামিন করানো? এখন তো আমি মনে করি যে বিএনপির যে আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, তার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা হোক। যেই 2 বিচারক জামিন দিলেন, পরবর্তীতে আবার সেই জামিন এক্সটেনশন করলেন, সেই 2 বিচারকেরও এবং সেই 2 বিচারকের আত্মীয় স্বজনদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক। কায়সার কামাল আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা। এখন দর্শক, আমি তো চিন্তা করতেছি যে যদি
ভারতের পুলিশ শেষ পর্যন্ত এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে। অলরেডি যে 5 জনকে গ্রেপ্তার করেছে, বিশেষ করে এই যে জাহাঙ্গীর কবির নানকের যে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, তিনি সব জানেন এবং তার প্ল্যানই এগুলো হয়েছে। এখন যদি ভারত সরকার তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত ভারত সরকার এই ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার পরে হয়তোবা কেঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে। তখন দেখা যাবে যে এটার সঙ্গে শুধু যে এই আওয়ামী লীগের জড়িত তা না, এর সঙ্গে আরো অনেক লোক জড়িত আছে। কারা জড়িত আমি অনুমানের নাম বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসবে। এবং ভারত সরকার শেখ হাসিনার জন্য সব করতে পারে, কিন্তু এই ছোটখাটো এই কুটিপনা এদের অপরাধের দায় কিন্তু ভারত সরকার নিবে না। সুতরাং আমি মনে করি যে অযথা যারা ভারতকে দায়ী করতেছেন তারা দায়ী করেন না। অন্তত এই ওসমান হাদির মৃত্যুর ব্যাপারে হ্যাঁ, গোয়েন্দারা বলতেছে, বিভিন্ন সরকার সূত্র বলতেছে যে আওয়ামী লীগের অনেকের সঙ্গে জড়িত, অনেকে আছে জড়িত, হয়তো বা এটা আওয়ামী লীগের নেতৃত্ব জানে না, কিন্তু আওয়ামী লীগের নেতা আছে, তারা নিজেরা এইসব কাজগুলো পরিকল্পনা করে করেছে, কিন্তু মূল আওয়ামী লীগ তারা এইসব ব্যাপারে অবগত না, এটা আমার মনে হয়। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক এটা করিয়েছে, এটা বিভিন্ন গোয়েন্দা সূত্রে আমরা রিপোর্ট পেয়েছি। এটা অভিযোগ কিন্তু প্রমাণিত না। এবং ওসমান হাদির মৃত্যুর পরে ইনকিলাব মঞ্চ যেভাবে আন্দোলন শুরু করেছে, বাংলার জনগণ যেভাবে ওসমান হাদির পক্ষ নিয়ে সোচ্চার হয়েছে, এবং পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকায় ওসমান হাদিকে নিয়ে দফায় দফায় রিপোর্ট হয়েছে, এবং ভারত সরকার বুঝে গিয়েছে যে এই ওসমান হাদিকে যারা মেরেছে তারা আসলেই তাদের কাছে আছে, এবং যেটা বাংলাদেশ সরকার ক্রমাগত অভিযোগ করতেছে, তবে এখনো আনুষ্ঠানিক লেটার পাঠায়নি। তো ভারত সরকার চিন্তা করতেছে যে এই আওয়ামী লীগের চুনাপুটি তারা বাংলাদেশে একজনকে মেরে আসবে, মেরে এসে ভারতে লুকিয়ে থাকবে, এটা আমরা হতে দিব না, তাদেরকে ধরতে হবে। দেখুন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ওই যে কামাল, এদেরকে ভারতে আশ্রয় দেওয়ার আগে ভারত সর্বদলীয় সভা করেছিল। সেখানে সবাই বলেছে যে হ্যাঁ, এই শেখ হাসিনা এবং তার কাছের লোকদেরকে ভারতে আশ্রয় দেওয়া হোক, কারণ তারা আমাদের কৃত্রিম বন্ধু। কিন্তু এই আওয়ামী লীগের চুনোপুটিরা তারা যদি বাংলাদেশে কোনো অপকর্ম করে ভারতে পালায় এবং ভারত যদি এদেরকে গ্রেপ্তার করে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে এমন হতে পারে যে যদি কোনো জঙ্গি উপদ্রব হয় বা সেই জঙ্গিরা যদি ভারতে গিয়ে হামলা চালে বাংলাদেশে চলে আসে, তখন যদি বাংলাদেশ ফেরত না দেয়, আপনি দেখেছেন গত পরশুদিন কোন একটা বাংলাদেশ একটা মাদ্রাসায় নাকি বোমা বানাতে গিয়া তিনি চালমাল সব উড়ে গেছে, এবং এদের অনেকজন গ্রেপ্তার করা হয়েছে। তারা এই মাদ্রাসার আড়ালে তারা এই বোমা বানানোর কারখানা, এই বোমাগুলো দেখি করতো, নিশ্চয়ই নাশকতা করতো। এটা কিন্তু বাংলাদেশের রূপটা হচ্ছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। আপনারা বলতে পারেন যে ভাই এটা ফেক, এটা নাটক। নাটক না, সবকিছু নাটক না। এখন হাসিনা ক্ষমতায় নাই, নাটক করে লাভ কি? তো এই কারণে ভারত চিন্তা করতেছে যে ভবিষ্যতে যাতে কেউ অপরাধ করলে আমরা বাংলাদেশ থেকে আনতে পারি, এই কারণে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে। প্লাস বাংলাদেশ সরকারও কিন্তু প্রচুর চাপ দিচ্ছে ভারতকে, কারণ এই যে ইনকিলাব মঞ্চ শাহবাগ দখল করে আন্দোলন করতেছে, এটা কিন্তু সরকারের উপর চাপ। তো ইনকিলাব মঞ্চ সরকারকে চাপ দিচ্ছে এবং সরকার কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চাপ দিচ্ছে, এবং এইসব চুনাপুটি ফয়সাল করিম, আলমগীর শেখ, এদের মূল্য ভারতের কাছে নাই। এটা হচ্ছে বাস্তবতা। তো এই হচ্ছে ব্রেকিং নিউজ যে অন্তত 5 জনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। তারা হচ্ছেন, আবারও করি, মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী, তাইজুল ইসলাম ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর, এবং যুবলীগ নেতা রাকিবুল ইসলাম, মিরপুর এলাকা ছাত্রলীগ নেতা, রুবেল ছাত্রলীগ নেতা, ফিলিপস, সে হচ্ছে এই বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত। এবং ভারত সরকার বলতেছে যে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম এবং আলমগীর শেখকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে রাত ভোর ধরে, এবং ভারত সরকার আশা করতেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে। এবং এটা অবশ্যই সুখবর, এবং আমরা চাইতে দর্শক ওসমান হাদি আমাদের মাঝে নেই, আর ফিরে আসবে না। তার যে দর্শন, তার যে আদর্শ, সেটা আমাদের সঙ্গে থাকবে, এবং তাকে আমরা মনে রাখবো, তার সহজ সরল মুখটা, তার হাসিটা আমরা মনে রাখবো, এবং তাকে যারা মেরেছে তাদের যেন বিচার হয়, তাদের যেন বিচারটা আমরা দেখে যেতে পারি, এটাই হচ্ছে প্রত্যাশা। পরিশেষে এটা বলবো যে আল্লাহ পাক ওসমান হাদিকে ব্যস্ত নসিব করুক, এবং তার হত্যাকারীদেরকে যদি ভারত গ্রেপ্তার করে ফেরত দেয় বিচারের জন্য, তাহলে আমরা অন্তত এই ব্যাপারে ঘটনার দ্বার প্রান্তে ইউনূস সরকার। দর্শক, এখানে ব্যক্তি ইউনূসকে আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করে আসছি। তার মধ্যে নিউট্রালিটি আছে, তার মধ্যে আন্তরিকতা আছে, তার মধ্যে জুলাইয়ের প্রতি কমিটমেন্ট আছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যথাযথ আকীদা অবস্থান আছে। কিন্তু সমস্যা হচ্ছে ডিপ স্টেট, উপদেষ্টা পরিষদের বিএনপিপন্থী অংশ, প্রশাসনের বিএনপি এবং ভারতপন্থী অংশ প্রফেসর ইউনূসকে ইন্টারাপ্ট করছে, বাধাগ্রস্ত করছে। ইউনূস তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেশ পরিচালনা করতে পারছেন না। যেমন ইউনূস চেয়েছিলেন ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে, কিন্তু বিএনপি এবং বিএনপিপন্থী উপদেষ্টারা ডিপ স্টেট মিলে তাকে বানাতে দেয়নি, কারণ ডক্টর খলিলুর রহমানের সাথে ওয়াকারের ঝামেলা আছে, যার ফলে
এবং বর্তমান যে ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিএনপির দালাল। তো এইভাবে ইউনূসকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমনকি ভারতের বিরুদ্ধে এর আগেও ইউনূস কঠোর হতে চেয়েছিলেন, কিন্তু ভারতপন্থী যে অংশ, এমনকি তৌহিদ হোসেন প্রভুপাত সহ এরা সেটা হতে দিচ্ছিল না। ভারতকে ইলিশ দিয়েছে, অমুক তমুক অনেক কিছুই ইউনূস চাননি। আর এইসব কারণেই ইউনূসের অনিচ্ছে অনেক কাজ করতে হয়েছে। তিনি যা চান অনেক কিছুই করতে পারেন না বলেই কিন্তু একবার তিনি পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন। তারপরে জামাত চরমনাই সহ এই নাহিদ ইসলাম, রানা নাসিরুদ্দিন পাটোয়ারি এটা বুঝিয়ে শুনিয়ে সবাই মিলে ইউনূসকে রেখে দিয়েছে। বিএনপি তখন বলেছিল চলে যাক, বিকল্প আছে, কারোর জন্য তার বসে থাকবে না। সালাউদ্দিন বলেছিল, মনে আছে আপনাদের নিঃসন্দেহে। তো এই জায়গায় ওসমান হাদির প্রতি ইউনূসের ব্যক্তি প্রফেসর ইউনূসের যথেষ্ট কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি আছে, এটা আমরা বিশ্বাস করি, এবং তার কথাবার্তা আচার আলোচনায় এটা স্পষ্ট হয়েছে। কিন্তু ওই যে অদৃশ্য একটা অপশক্তি যারা ইউনূসকে আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে। এখন ইউনূস তো বারবার তিনি চলে যাব, আমি আর থাকবো না, এটা বলতে পারেন না, এটা ব্যক্তিত্বের একটা প্রশ্ন। তো সেই জায়গায় ইউনূস অনেক ক্ষেত্রে অসহায়, নিরুপায়। এখন যেহেতু আর ডিপ স্টেট থেকে শুরু করে ভারত, বিএনপি একটা বিরাট অংশ ইউনূসের বিরুদ্ধে ছিল। আসলে ইউনূসের যে শত্রু বাংলাদেশে, এই সরকার, এই রাষ্ট্রে ইউনূস এতদিন অভ্যুত্থানের কবলে পড়ে জেলে থাকার কথা ছিল, আয়নাঘর দেখতে দেয় না, কত কিছু, কিন্তু তারপরও অভ্যুত্থানের কবলে পড়তে হয়নি এবং জেলে যেতে হয়নি। কেন? জনতার শক্তির ফলে ইউনূস টিকে গিয়েছে। জনগণ ইউনূসকে টিকিয়ে রেখেছে, জনগণ ইউনূসের সাথে ছিল, পাশে ছিল। দ্যাট হ্যাপেন্ড। এটাই আসল ঘটনা। কারণ ওই অপশক্তি দেখেছে ইউনূসের বিরুদ্ধে যদি প্রকাশ্যে কিছু করি, আমার যে অফিস অথবা আমার যে যন্ত্র তার নাট বল্টু থাকবে না, আমার অফিসের ইট বালু সিমেন্ট কিচ্ছু থাকবে না, পোলাপান সব নিয়ে যাবে। জনতার এই সিভিয়ার সমর্থনের কারণে ইউনূস টিকে আছে। এখন দেখেন, একবার আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশন অফিস বা কনসুলেট অফিসে ভারতের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা ভয়ানক হামলা করেছে। তখন ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না, কিন্তু এবার কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে। বাংলাদেশ এত প্রতিক্রিয়া ভারতের বিরুদ্ধে দেখাতে পারেনি, যেটা এবার বিভিন্ন কনসুলেটে হামলা চেষ্টার মাধ্যমে দেখিয়েছে। এবং বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এভাবে আখ্যায়িত করেছে আন্দোলনকারীদের, এটা অতীতে কখনো করেনি। এখন ইউনূসের যে এই আঙ্গুল বাঁকা করা, এর ফলে এখন অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। কি সেটা? ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে হাদির হত্যাকারীরা যদি ভারতে থাকে তাদেরকে ফেরত দিবে। এখন এই প্রতিশ্রুতি মোদির কাছ থেকে আদায় করতে পারা, এটা অসম্ভবকে সম্ভব করার মতো। এই যে কূটনৈতিক টানপ্রাণ বা আরো যেগুলো দেখেন, এগুলোর ফলে এটা হয়েছে। ইউনূস আঙ্গুল বাঁকা করার ফলে এটা হয়েছে। এখন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দেওয়ার, শুধু কি তাই? ঘটনার নতুন ডেভেলপমেন্ট, সেখানে সেই শুটারের 2 সহযোগী অলরেডি গ্রেপ্তার ভারতে। এটা হচ্ছে লাস্ট খবর। এবং শুটার ভারতে আছেন এটাও পুলিশ নিশ্চিত করেছে, অবশেষে স্বীকার করলো যে ভারতে পালিয়ে গেছেন। যেহেতু 2 সহযোগী গ্রেপ্তার হয়েছে, হয়তোবা সেই শুটার আসল ব্যক্তি তিনিও গ্রেপ্তার হবেন। এবং এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত হয়তো হাদি হত্যার রহস্য উদ্ঘাটন হবে। দেখেন, এখানে ইন্টারেস্টিংলি বলি, এটা আমি জেনে বলছি, একদম অথেন্টিক তথ্য জেনে বলছি, সেই শুটার যে ভারতে পালিয়ে গেছেন, এটা ইউনূস সরকার আর কমপক্ষে 1 সপ্তাহ আগে জেনেছে। ও যখন আপনারা চারিদিকে শুনেছেন যে পালিয়ে গেছে, যমুনা টিভির তদন্ত ইত্যাদি ইত্যাদি, যুগান্তরের তদন্ত, তখনই এটা সরকারও নিশ্চিত হয়েছে যে আসলে সেই শুটার মাসুদ নাকি পালিয়ে গেছে। কিন্তু ঘোষণাটা এসে এতদিন পরে কেন দিল? এর মানে এখন অন্যান্য দিক গোছাতে পেরেছে। অপরাধীদের নাম নেওয়া যাবে, অপরাধীদের রহস্য উদ্ঘাটন করা হবে, অপরাধীরা ছাড় পাবে না। এই পরিস্থিতি তৈরি করার পর তারপরে এটা স্বীকার করেছে, এবং ভারত থেকে ধরে আনাও সম্ভব হবে হয়তো। এটা মোটামুটি গুছিয়ে তারপরে স্বীকার করেছে। এর মানে এটা সফলতার দ্বার প্রান্ত বলা যায়। এবং এটা কেন সম্ভব হয়েছে? ওই যে জনতা, ইউনূসের শক্তি, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে সাধারণ জনগণ, স্বতঃস্ফূর্ত সাইলেন্ট মেজরিটি, বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি যেভাবে রাজপথে নেমে আসছে ইনকিলাব মঞ্চ ডাক দিলে, স্বতঃস্ফূর্ত ভাবে নিজের টাকা খরচ করে, কোনো বিরিয়ানি টিরিয়ানি কিচ্ছু না। ওসমান হাদির প্রতি জনগণের যে আবেগ, ইউনূস দেখেছেন যদি ওসমান হাদির এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে যে যদি ইউনূস বিপদে পড়েন আর ইউনূস যদি দেশবাসীকে ডাক দেন, কোটি জনতা রাজপথে নেমে আসবে মুহূর্তের মধ্যে। পৃথিবীর কোন শক্তি ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করলে ইউনূসকে বিপদে ফেলতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন, কিচ্ছু লাগবে না, একটা ফেসবুকে পোস্ট দিবেন, সাপোজ ইউনূস ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করে আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচান, দেখবেন কোটি মানুষ রাজপথে নেমে গেছে কয়েক মিনিটের মধ্যে। পৃথিবীর কোন শক্তি, কোন ট্যাঙ্ক, কেউ কিচ্ছু করতে পারবে, পারমাণবিক বোমা তাদের আটকে রাখতে পারবে না। এটা ইউনূস নিশ্চিত হয়েছেন। পরে এখন স্বীকার করা শুরু হয়েছে যে ভারতে আছেন, ভারত প্রতিশ্রুতি দিয়েছে ফেরত দিবে, আবার 2 জন গ্রেপ্তার, মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে। এই কয়েক ঘন্টা আগে রিজওয়ান হাসান বললেন ভারত প্রতিশ্রুতি দিয়েছে ভারতে থাকলে ফেরত দিবে, তার কয়েক ঘন্টা পরে খবর যে ভারতে 2 জন আটক। এরপরে শীঘ্রই শুনবেন যে শুটার মাসুদ আটক, তারপরে শুনবেন যে ফেরত দিয়েছে, তারপরে শুনবেন রিমান্ডে নাম বলেছে। অতএব বিএনপি হোক আর ডিজিএফআই হোক আর যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না। এনসিপি যাচ্ছে কোথায়? এবং সেই সময় আমরা শুনেছিলাম যে এনসিপি যাচ্ছে বিএনপিতে, এবং এনসিপির শীর্ষ নেতাদের সাথে আমার যতবার কথা হয়েছে তারা বলছেন যে তারা বিএনপিতে যেতে পারে। কিন্তু সর্বশেষ তারাও সারপ্রাইজ দিলেন, এনসিপি চলে গেল জামাত ইসলামের জোটে। পাশাপাশি জামাত ইসলামের রয়েছিল আরো 8টি ইসলামী দলের জোট।
এবং বিগত সময়ে জোট ভাঙার জন্য স্টাবলিশমেন্ট, ডিপ স্টেট এবং বিদেশি এজেন্টরাও, এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো ব্যাপক খেলা খেলেছে। তারপরও এখন পর্যন্ত স্টিল আমি যখন লাইভটি করছি তখন পর্যন্ত আমাদের কাছে আপডেট হলো যে সেই বিদেশিদের চাপে বা এস্টাবলিশমেন্টের চাপে প্রধান দুটো দল, মাওলানা মামুনুল হকের দল এবং চরমোনাইট, এই দুটো দল তারা এখনো ইসলামী জোটে বা এক বাক্সে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আছেন। এটি নিঃসন্দেহে একটি খুশির খবর, যদি না নতুন করে আর কোনো দুর্ঘটনা ঘটে, কারণ নির্বাচন 12 ফেব্রুয়ারি, তার মধ্যে রাষ্ট্রে অনেক কিছু ঘটতে পারে। প্রিয় দর্শক, জামাত ইসলামের সম্ভাব্য কিছু আসন বন্টনের কিছু তালিকা পাঠানো হয়েছিল, যেটা এখনো কনফার্ম না, কারণ কিছুক্ষণ আগে জামাতের আমির তিনি জানিয়েছেন যে তাদের আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত, সামান্য কিছু জায়গায় পরিবর্তন আছে, যেটা তারা কনফার্ম করে তারা জানাবেন। আমি একটু জানিয়ে রাখি যে এই আসন বন্টনটা প্রাথমিকভাবে আমাদেরকে দেওয়া হয়েছে সেই হিসেবটা 300 আসনের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা তাদের পক্ষে রাখছেন 190টি আসন, 190 থেকে 200টি বলা হচ্ছে। তো তারা সর্বোচ্চ হয়তো আরো 10টি ছাড় দিয়ে 190তে তারা থাকবেন। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের থাকবে 35টি, যদিও তারা 100-র অধিক আসন চেয়েছিলেন। এখন পর্যন্ত জামাত তাদেরকে 35টি আসন ছাড় দিতে রাজি হয়েছে। 3 নম্বরে রয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি, যেটাকে বলি এনসিপি। এটা কি এনসিপি, ন্যাশনাল কংগ্রেস পার্টি? আচ্ছা, ন্যাশনাল কংগ্রেস পার্টি তাদেরকে, অর্থাৎ আমাদের এনসিপিকে, এটা কংগ্রেস পার্টি, এনসিপিকে দেওয়া হচ্ছে 330 আসন। অর্থাৎ জামাত ইসলাম প্রধানত ইসলামী আন্দোলন বাংলাদেশকে 35, এনসিপিকে 30টি আসন দিতে রাজি হয়েছে, এমনটি শোনা গেছে। খেলাফতে মজলিস তাদের দেয়া হচ্ছে মেবি 15টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস তাদের দেওয়া হচ্ছে আরেকটি অংশ, খেলাফত মজলিস, একটি হলো খেলাফত মজলিস আর একটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস, তাদের দেওয়া হচ্ছে 10টি আসন। বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের দেওয়া হচ্ছে 4টি আসন। এবি পার্টি, মুজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ ভাই যে দলটি এবি পার্টি, সেই এবি পার্টিকে দেওয়া হচ্ছে 3টি আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, কর্নেল অলি আহমেদের যে দলটি, তাদেরকে দেওয়া হচ্ছে 3টি। বাংলাদেশ লিবার পার্টি তাদের দেওয়া হচ্ছে 3টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, তাদের দেওয়া হচ্ছে 3টি। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তাদের দেওয়া হচ্ছে 2টো। নিজামে ইসলাম পার্টি তাদের দেওয়া হচ্ছে 2টি। অর্থাৎ জামাতের এই জোটে মোট 12টি দল থাকছে এবং প্রাথমিকভাবে এরকম একটি তালিকা তৈরি হয়েছে যে যাদেরকে এই আসনগুলো দেয়া হতে পারে। এটা কিন্তু চূড়ান্ত তালিকা নয়, এটি দলের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোকে সবগুলো দল বসে এরকম একটি আসন বন্টনের পরিকল্পনা তৈরি করেছে। এবং জামাতের আমির যে আজকে সাংবাদিক সম্মেলন করলেন তখন তিনি বলেছেন যে তাদের চূড়ান্ত অনুমোদনটি সবার সাথে বসে করা হবে, সেই ক্ষেত্রে হয়তো আমরা চূড়ান্ত তালিকাটি পাবো। সবচেয়ে বড় ইন্টারেস্টিং যে জায়গাটি হলো, জামাত ইসলাম 300 আসনের মধ্যে 190 অথবা 200 আসন তাদের পক্ষে রাখবে, অথবা আরো কিছু ছাড় দেবে কিনা সেটা হয়তো পরবর্তী জানা যাবে। দুঃখজনক হলেও আমরা চেয়েছিলাম এনসিপি বা এলডিপি সহ বা এবি পার্টিগুলো যেন বিএনপি জোটে আসে। সেজন্য আমরা নেপথ্যে অনেকবার কথাও বলেছিলাম, এনসিপির সাথে কথা হয়েছে, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের সাথেও কথা হয়েছে, কিন্তু বিএনপির এখানে একটু কৃপণতা বাকি জোটগুলোকে হার্ট করেছে, কারণ বিএনপি আসলে দিতে চায় কম। এই বিষয়ে জামাতের এক শীর্ষ নেতা একসময় বলেছিল যে আমরা বিএনপি জোটের থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের শীর্ষ নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী হত্যা হয়েছেন ক্রস ফায়ার, গুম, খুনে। এবং ঢাকার রাজপথে যখন বিএনপি ব্যর্থ হয়েছে আন্দোলন করতে, আমরা তখন সেই বিএনপির আন্দোলনকে বাস্তবায়ন করেছি। ইভেন তিনি আরো বলেছেন জামাত নেতা যে যখন বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় তখন সারা ঢাকাতে বিএনপির একটা কর্মীকেও মাঠে দেখা যায়নি। সেই দিন জামাত মাঠে নেমেছিল বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং তাদের 3 থেকে 4 জন শাহাদাত বরণ করেছে, এটা জামাতের বক্তব্য। আর যখনই নির্বাচনের সময় এলো, বেগম জিয়া জেলে চলে গেল, তখন দেখা গেল যে এই বিএনপি এই জোটে জামাতকে আর কোনো মূল্যায়ন করলো না এবং তারা মাহমুদুর রহমান মান্না, তারা কামাল হোসেনকে নিয়ে জোট করে তারা ধরে নিলেন যে তাদেরকে প্রতিবেশী একটি দেশ সাপোর্ট দিবে, যেহেতু তাদেরকে নিয়েছেন, যেটি রয়ের একটা খেলা ছিল, সেই ফাঁদে বিএনপি পা দিলেন। পা দেওয়ার ফলে জামাত ছিটকে পড়লো, জামাতকে বোধহয় 18-20টি আসন দেওয়া হয়। এরপর আমরা দেখলাম সেই ভোট আর কোনো ভোট থাকলো না, শেখ হাসিনা তার মতো করেই বিজয় ছিনিয়ে নিল। অর্থাৎ রাতের ভোট বা কি বলবো যে একসাথে 153টি আসন জয়, আবার ভোটের অধিকাংশ রাতেই ভোট হয়ে যাওয়া, শেখ হাসিনা যে কাজগুলো করেছে। তো সেই সময়ের বিষয়টি জামাতের এক নেতা উল্লেখ করে বলছেন যে আমরা বিগত সময় 20 দলীয় জোট করে যত আন্দোলনই করেছি, কিন্তু আসন বন্টনের ক্ষেত্রে কখনো বিএনপি ছাড় দিতে চায় না। তো এরপর আমরা ধরে নিয়েছিলাম যে এবার জামাতবিহীন বিএনপির মধ্যে হয়তোবা বাকি জোটের যারা রয়েছেন তারা হয়তো ভালো কিছু আসন পাবেন, কিন্তু সর্বশেষ দেখতে পেলাম যারা বিএনপির জন্য ওয়েট করেছে এতদিন ধরে, তারাও শেষ পর্যন্ত আর বিএনপির ঘরে থাকতে পারলেন না, তারা চলে এলেন জামাতের ঘরে। আবার জামাতের যিনি আমির ডক্টর শফিক সাহেব আজকে তার সংবাদ সম্মেলনে বললেন যে আরো অনেকগুলো দল এই জোটে আসার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু তারা তাদেরকে নিতে পারছেন না। তবে জাতীয় রাজনীতিতে দেশের কল্যাণে আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদেরকে নিয়ে কাজ করবেন। অর্থাৎ একদম শেষ আওয়ারে, 11th আওয়ারে এসে এলডিপি এবং এনসিপি এসে অনেকগুলো আসন নেয়ার কারণে আরো কিছু জোট যারা বিএনপি থেকে ছিটকে পড়েছে
তারাও হয়তোবা জামাতের সাথে যোগাযোগ করেছেন, সেই ইঙ্গিতটি ডক্টর শফিক দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও তিনি বলছেন যে আমরা তাদেরকে নিতে পারছি না, কারণ আসন তো লিমিটেড আসনের মধ্যেই সবকিছু করতে হবে। তো তারা বলছেন যে আমরা আরো বেশ কিছু দলের কাছে তারা জামাতে আসতে চাচ্ছিলেন, কিন্তু তারা জামাত তাদেরকে এই মুহূর্তে জোটে নিতে পারছেন না, তবে তাদের সাথে দেশ গড়ার ক্ষেত্রে একসাথে কাজ করবেন, জাতীয় রাজনীতিতে তাদের সাথে কাজ করবেন। একটা ভালো সিদ্ধান্ত জামাত নিয়েছে। প্রশ্ন হলো সবাই জামাতে আসতে চায় কেন? আমি যে কথাটি শুরুতেই বলেছিলাম যে আজকের এনসিপি, এলডিপি বা এই দলগুলো জামাতে আসতো না যদি বিএনপি তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে রাখতেন। প্রশ্ন হলো যে বিএনপি আন্দোলন সংগ্রামে সবসময় ব্যর্থ হলেও আসন ছাড়ার ক্ষেত্রে এত কার্পণ্য করে কেন? এর উত্তর হয়তো বা বিএনপি ভালো জানেন। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। দ্বিতীয় যে বিষয়টি হলো, জামাত তার জোটটাকে তৈরি করেছে কোন আদলে? ভালো করে খেয়াল করেন। আগামী দিনে নির্বাচনের জন্য জামাত যে ন্যারেটিভ তৈরি করবে, সেই ন্যারেটিভের জন্য জামাত দুর্দান্ত কিছু কাজ করেছে। এই দুর্দান্ত কথাগুলো বললে বিএনপি লোকগুলো কষ্ট পান। তাদের কথা হলো যে মাসুম ভাই, আপনি সাংবাদিকতা বাদ দিয়ে অ্যাক্টিভিজম করেন, অর্থাৎ সত্যকার মিথ্যা শুধু আমাদের পক্ষেই বলবেন, আমাদের পক্ষেই বলবেন। কিন্তু আমি মাসুম ভাই আপনাদেরকে বলতে চাই, বোঝাতে চাই, মাসুম ভাই কোনো একটা দল পছন্দ করতেই পারে, কিন্তু তিনি সাংবাদিক হিসেবে নিজের পেশার সাথে প্রতারণা করতে চান না। অর্থাৎ একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটা আমার কাছে সত্য মনে হয়, আমি সেই সত্যটা বলতে চাই। আমার দর্শককে আমি প্রতারিত করতে চাই না, কোনো দলের পক্ষে সাফাই গাইতে চাই না, এটা আমি আপনাদেরকে কথা দিতে চাই এবং সেটা প্রমাণ করতে চাই। যেমন ধরেন, জামাত তার জোটে রাখছে কাকে? কর্নেল উলি, যিনি একজন মুক্তিযুদ্ধে অবদান রাখা, মানে উপরের কাতারে বীর বিক্রম একজন মানুষ। তার জোটে আছেন কে? যদিও মনোনয়ন বা নির্বাচনে নেই আক্তার, বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান। তার জোটে আছে কারা? 24-এর যে বিপ্লব হয়েছে ফ্যাসিজমের বিরুদ্ধে, তার যে অগ্রনায়ক, একদম প্রথম সারি যারাই আন্দোলন সফল করেছে, একদম প্রথম, মানে যারাই আন্দোলন সফল করছে, এটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, হয়েছে যাদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের সেই এনসিপি, নাহিদ ইসলাম সহ যারা আন্দোলনটি সফল করেছেন তারা। ইতিমধ্যে অনেকেই বলছেন এনসিপি থেকে 30 জন চলে গেছে, এনসিপির ভাঙন এই সেই। এটাকে আমি খুব ক্ষুদ্রভাবে দেখি, কারণ এনসিপি মানি নাহিদ ইসলাম, এনসিপি মানি হাসনাত, এনসিপি মানি সার্জিস আলম, এনসিপি মানি তাসনিম জারা, তাসনিম কি আমাদের সামান্তা নয়। এই নামগুলো পরে আমরা শুনছি। তাসনিম জারা কে? একজন কি বলবো উদীয়মান ডাক্তার এবং একটা উন্নত দেশে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন, যথেষ্ট ভালো একজন মানুষ, আমি তাকে পছন্দ করি। কিন্তু রাজনীতিতে বা রাষ্ট্রের অবদানের ক্ষেত্রে তার অবদানটাকে আমরা ওইভাবে ওইভাবে নিতে পারি না। তিনি একজন সাধারণ অন্য পেশাজীবীদের মতো, কিন্তু 24-এ তার কোনো বড় ভূমিকা ছিল না। তো তিনি চলে গেলে বা তিনি থাকলেই বা কি যায় আসে? এনসিপি তাকে জাতির কাছে পরিচিত করেছে, মানে নেত্রে হিসেবে, আর ডাক্তার হিসেবে তিনি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট প্রশংসিত হয়েছেন। তো যে এনসিপি এই 24-এর বিপ্লব সাধন করেছে, সেখানটা সেই এনসিপি জামাতে থাকছে। 71-এর মুক্তিযুদ্ধে থাকা প্রথম সারির কয়েকজন যারা বেঁচে আছেন তারাও জামাতে থাকছেন। এখন জামাত তাদের জোটে একটি ইসলামিক বাক্সের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা চরমোনাই, হেফাজত, মাওলানা মামুন, খেলাফতে মজলিস, তাদেরকেও জামাত জোটে রেখেছে। অর্থাৎ এমন একটি প্যানেল জামাত তৈরি করতে চাচ্ছে যে প্যানেলকে আগামী দিনে কেউ একটি বিশেষ ইঙ্গিত যে এটা জিহাদি, এটা জঙ্গি, এটা বলতে পারবে না, কারণ সেখানে মুক্তিযুদ্ধের প্রথম সারির লড়াকু সৈনিকরা রয়েছেন। আবার 24-এর বিপ্লবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ যারা সাধন করেছেন তারা রয়েছে, আবার রয়েছেন ইসলামের শক্তি। অর্থাৎ জামাত ঠিক ডাকসুর মতো সাদিক কায়েমরা যেভাবে ঐক্যবদ্ধ প্যানেল ঘোষণা করেছিলেন, হিন্দু, পাহাড়ি সব দলকে টেনে এনে, জামাত ঠিক সেই প্র্যাকটিসটা আবার দেখালো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে। এটি জামাতকে একটা ভিন্ন মেসেজ দিবে, বা আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের কাছে, ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্টের কাছে জামাত তাকে দেখাচ্ছেন একটা গণতান্ত্রিক বা মডারেট ইসলামিক শক্তি হিসেবে। এটা জামাতে একটা ভালো রেজাল্ট দেবে। তাহলে বিএনপির বিরুদ্ধে বাজিমাতটা কেন বললাম? বিএনপি শেষ পর্যন্ত তাদেরকে নিয়েই থাকছেন জোটে। আরো কেউ কেউ হয়তো বেরিয়ে যাবে, যাদের নিজের পরিবারের বাইরে হয়তো 10টা ভোটও নেই। মাহমুদুর রহমান মান্না একজন পোড় খাওয়া ডাকসাইটের নেতা, কিন্তু তার ভোট নেই। আন্দালিব রহমান পার্থ, তিনি একটি দলের একক নেতা, আমার সাথে তার খুব ব্যক্তিগত ভালো রিলেশন আছে। তিনি একজন উন্নত, কি বলবো, যে মানসিকতার উন্নত, মানে তার চিন্তা চেতনা জাতীয় রাজনীতিতে তার বক্তব্য ভূমিকা রাখছে, এই দেশের জন্য অনেক বড় বড় ক্ষেত্রে তার বক্তব্য অনেক বড় ভূমিকা রেখেছে। কিন্তু ব্যক্তিগতভাবে তার ভোটারটি আসলে খুব বেশি আছে। তাকে আমরা টকশোতে খুঁজে পেয়েছি, কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি কি খুব বড় ভূমিকা রেখেছেন, তার বাবার যথেষ্ট প্রশংসা আছে। তো আন্দালিব রহমান পার্থ কি নিজের ভোটে এমপি হতে পারবেন? পার্থ ভাই, আমার ভিডিওটি দেখলে মনে কষ্ট নেবেন না, সত্যটা বলছি। হ্যাঁ, ভোলাতে তার একটা ভোট ব্যাংক আছে, কিন্তু বিএনপিকে বিট দিয়ে জেতার মতো ভোট ব্যাংক তার নেই। যদি ভোলা 1 আসনে আন্দালিব রহমান পার্থ দাঁড়ান আর বিএনপি দাঁড়ায়, নিঃসন্দেহে সেখানে বিএনপি জিতবে, কারণ ভোলা একটা হলো বিএনপির ঘাঁটি। তো এই পার্থ ভাই আবার ভোলা 1-এর যিনি প্রার্থী বিএনপি, তার চেয়ে জনপ্রিয়, বা জনগণ তাকে চেনে, ইয়াং জেনারেশন তাকে চেনে। তো এখন বিষয়টা দাঁড়ালো যে বিএনপি তাদেরকে জোটে নিয়েছে, যাদেরকে, নুরুল হক নূরের কয়টা ভোট আছে এলাকায় খোঁজ নেন, কিন্তু বিএনপি তাকে জোটে নিয়েছে। এই নুরুকে নিয়ে সারা দেশ থেকে বিএনপিকে 10টা ভোট বেশি পাবে না, বরং এই আসনটা বিএনপি কোরবানি দিল নুরুর জন্য, এই আসনটা বিএনপির আসন। কিন্তু জামাত যাদেরকে নিল তার জোটে, জামাত বিএনপিকে ন্যারেটিভ তৈরি করতে দেবে না জামাতের বিরুদ্ধে, এটা হলো তাদের রাজনীতি। তো
শেষ পর্যন্ত দেখা গেল যে এই জোটটি জামাত করলো, ইসলামী জোট কিংবা সবাইকে নিয়ে, এটা তো আর ইসলামী জোট থাকবে না, এনসিপি বা এলডিপি বা সবাই থাকার কারণে এই জোটটি এখন বিএনপিকে একটা বড় রকম চমক দেখাবে এবং বিএনপিকে বড় চাপে ফেলবে। বিএনপিকে রাজনীতিতে আরো সুন্দর সুন্দর চিন্তা করে, সুন্দর বললাম কেন, শুধু একা খাবো এই নীতির বাইরে গিয়ে একটু চিন্তা করতে হবে। জামাতকে বিএনপি প্রথম ধাক্কাতেই ব্যর্থ করতে পারেনি এবং প্রতিনিয়ত জামাত চমক দেখাচ্ছে। এখন পর্যন্ত ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে জামাতকে কেউ ধরতে পারেনি। এখন তারেক রহমান বাংলাদেশে এসছে, বর্তমান পুরো বাংলাদেশ তারেক রহমানের বুধ হয়ে আছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন অজস্র মানুষ তাকে ঘিরে ধরছে, যুবরাজকে পেয়েছে সবাই, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন মানুষ। এক তারেক রহমান বিএনপিকে টেনে তুলতে পারবেন। টেনে তুলতে হলে বাকিদেরকেও তারেক রহমানের সাথে হাত মেলাতে হবে, কিন্তু এই জায়গাটা খুব কঠিন হবে বিএনপির জন্য। নিজেদের বিদ্রোহ প্রার্থী থাকবে প্রতিটি জায়গায়, এবং যেখানে বিএনপি তার জোটকে দেবে তার বাইরেও বিভিন্ন জায়গায় বিএনপি যে প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন সেখানেও একাধিক প্রার্থী দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আগামী নির্বাচনে জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে বিএনপির একাধিকজন থাকবে। তো সেক্ষেত্রে জামাত তার জোটকে বিজয়ী করে আনার ক্ষেত্রে নানান রকম কর্মকৌশল ব্যবহার করবে। শেষমেশ জামাতের পাল্লা তো ভারী হলো। জামাতের যে জোট, 8 দলীয় জোট, তার সাথে আরো যুক্ত হলো, বিযুক্ত কেউ হয়নি। কিন্তু বিএনপির সাথে যাদের সমঝোতা হওয়ার কথা ছিল, নির্বাচনী সমঝোতা, সেই সমঝোতাটা কিন্তু পরিপূর্ণতা পেল না। তাহলে কি বিএনপি একটু ধাক্কা খেলো? আমরা একটু বিশ্লেষণ করি বিষয়টা। এখানে দেখা যাচ্ছে যে জামাতের নিঃসন্দেহে একটা খুশির বন্যা তার ভেতরে, যে সে 2টা অ্যাচিভমেন্ট হয়েছে। একটা হচ্ছে জুলাই যোদ্ধা, আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করতে পারছে। এই এনসিপি এবং এলডিপি অর্থাৎ কর্নেল ওলি, তার একটা গুরুত্ব আছে। সেই এক সময় বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তিনি এলডিপি করেছেন। কয়েকদিন আগে রেদওয়ান আহমেদ জয়েন করলেন এলডিপি ছেড়ে বিএনপিতে। তখনই আসলে কর্নেল ওলি ধাক্কা খেয়েছে। কর্নেল ওলিকে হারানো হয়তো ঠিক হয়নি বিএনপির, কারণ কর্নেল ওলির একটা ব্যক্তি ইমেজ আছে, এবং তার ইমেজটা হচ্ছে আবার বিএনপি কেন্দ্রিক, বিএনপি ঘরানার। যেমন তার দলের একজন অন্যতম নেতা ছিলেন সাদাত হোসেন সেলিম, তার অংশের এলডিপি তিনি কিন্তু বিলুপ্ত করে বিএনপিতে ঢুকেছে। তো কর্নেল ওলিরও কিন্তু মানে তার যতই বিরোধ থাকুক, যতই ছিটকে পড়ুক না কেন, মূলত তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম। তো সেই মানুষটা আজকে জামাতে গেল, নিয়ম অনুযায়ী থাকার কথা তার বিএনপিতে। তাহলে সেই অর্থে বিএনপি কিন্তু লস করলো, এবং সেই পুরনো কর্নেল ওলির সাথে যে বিরোধটা, সেই বিরোধটা কিন্তু আর মিটমাটই হলো না, অন্তত এই সমঝোতার মধ্য দিয়ে। এলডিপি 7-8টা আসন চেয়েছিল, যদি আলাপ আলোচনা করা যেত ঠিক হতো, তাহলে রেদওয়ান আহমেদ সহ মানে কর্নেল ওলিকেই হয়তো বিএনপিতে নেওয়া যেত, অথবা কর্নেল ওলি তার ছেলের জন্য সাতকানিয়ার যে আসনটা সেটা ছেড়ে দিলে ভালো হতো। এখন এটা বলা যায় লস বিএনপির জন্য, এটা একটা বলা যায় যে ধাক্কা, বড় ধরনের, মানে অন্তত মানে পরিচিত একটা ফেস চলে গেল। তারপর মাহমুদুর রহমান মান্না, যাই না নির্বাচন করতে পারবেন কি পারবেন না, তিনি ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত হয়ে গেলেন, কোর্ট তার আবেদন খারিজ করেছে, যদিও চেম্বার আদালতে তিনি আবেদন করেছেন। সেই মুখটাও কিন্তু নাই। এই মুখগুলিকে, যেসব মুখগুলোকে বিএনপি প্রথম দিন তারেক রহমান আসার গণসম্বর্ধনায় যাদেরকে সামনে আনলো, সেই জায়গায় যদি কর্নেল ওলি থাকতেন, মাহমুদুর রহমান মান্না থাকতেন, ভালো হতো, কিন্তু তারা কিন্তু থাকলেন না। এখন তারপরে এনসিপির সাথেও অনেক আসন নিয়ে সমঝোতা হলো, কিন্তু সম্ভবত 20টা আসন চেয়েছিল বিএনপির কাছে। বিএনপির পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ বিএনপি একটা, তারা নিজেরাই প্রার্থী জটে ভুগছে, কাকে বাদ দিয়ে কাকে দেবে, মানে 5টা আসন বের করাও কঠিন। তাও 5টা আসন হয়তো দিতে পারতো, কিন্তু সেটা তো আর এনসিপি মানবে না। তো সেখানে হলো না, না হয়ে এমন একেবারে চলে গেল জামাতের বলায়। ফলে জামাতের জন্য এটা যতটা লাভ হলো, এনসিপির জন্য লাভ হয়নি, কিন্তু বিএনপির জন্য তো এটা এক ধরনের ক্ষতি হলো, যে জুলাই যোদ্ধারা আর কেউ থাকলো না। তাসনিম যারা তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন, তাকেও যদি কয়েকজন জুলাই যোদ্ধাকে যদি ভিড়াতে পারতো, তাহলে বিএনপি বলতে পারতো যে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সব আমার আছে। যদিও কর্নেল ওলি ছাড়াও মেজর হাফিজউদ্দিন সহ আরো অনেক মুক্তিযোদ্ধা আছে, সেটা বড় ধাক্কা না, কিন্তু এনসিপিটা রাখতে পারলে বিএনপির সাথে, বিএনপির জন্য এটা প্লাস পয়েন্ট হতো। অন্তত যে অপপ্রচার বিএনপির বিরুদ্ধে, যে ভারতের সাথে আঘাত করছে, তারা সংস্কার মানে না, বিচার মানে না, এখন যেই জামাতের সাথে তাদের বিরোধ এনসিপি, যে নিম্নকক্ষ উচ্চ কক্ষে তারা চাচ্ছিল যে সংখ্যানুপাতিক নির্বাচন, পিআর, সেই পিআরের মানে ইস্যুতে তো তারা মানে এখনো করেনি, সেই দাবি ছাড়েনি, সেই জোটেই তারা গেল, এবং উঠে যাইতে যে তাদের নারী সদস্যরা হারালো। কিন্তু সব মিলায় এখানে বিএনপির প্রাপ্তিটা, বিএনপি আভ্যন্তরীণ ভাবেও কি খুব সংগঠিত করতে পারলো কিনা সেটা বিএনপি বলতে পারবে। সামনে যখন নির্বাচনী প্রচার অভিযানে অন্তত আরো 20-30টা আসন চেঞ্জ করা যেতে পারতো, হলে ভালো হতো। কিছু কিছু করছে, ভালো হয়েছে, যেমন কবির আহমেদ ভুইয়া
ব্রাহ্মণবাড়িয়াতে যে পরিবর্তনটা আসছে ভালো হয়েছে। তারপরে সাইদ আল নোমান, আব্দুল আল নোমানের, প্রয়াত আব্দুল আল নোমানের পুত্র সাইদ আল নোমান,